বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছি। আমি যতটা বুঝেছি তার মনোবল দৃঢ় রয়েছে, তিনি আত্মপ্রত্যয়ী, তিনি বিশ্বাসী। বাংলাদেশ নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা রয়েছে এবং বাংলাদেশকে তার ঋতগৌরব পুনরুদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনার স্থানে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য তার পরিকল্পনা গ্রহণ করছেন। তার ভিতরে কোন রকম শঙ্কা, কোন রকম আতঙ্ক অথবা তিনি কোনোভাবে বিধ্বস্ত হয়েছেন এই জাতীয় কোনো পরিস্থিতি দৃশ্যমান হয়নি। এক কথায় বলতে পারি তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে সুস্থ আছেন, বরং তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। তিনি পরিকল্পনা গ্রহণ করছেন এবং প্রতিনিয়ত তিনি কাজ করছেন কিভাবে বাংলাদেশকে এই যে জঙ্গি স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্র সংবিধান লঙ্ঘ করে বাংলাদেশের ধারাবাহিকতা যে বিঘ্ন করেছে এর থেকে কিভাবে উত্তরণ করা যায় সেজন্য তিনি দিন রাত কাজ করছেন, এটা আমার বিশ্বাস। যে আসলে অনাস্থার একটা জায়গা চলে আসছে, যেমন আমি যেহেতু পেশায় শিক্ষক, ওই বিষয়টা আমার খুব বেশি আমার মানে টেনশন। যেমন শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্ক, আপনারা যেটা দেখে এসেছেন, আমরাও যেটা দেখে এসেছি, মানে আমাদের পর্যন্ত ছিল বা তার পরেও ছিল, সেই শ্রদ্ধা ভালোবাসার জায়গাটা সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। সেই আস্থার জায়গা ফিরে আসার জন্য আইন অঙ্গনে যেটা ঘটেছে, মানে আমরা সবসময় জানি যে কোর্ট হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা, সে যেই হোক। আপনি তখনই খুনি যখন আপনার আদালত কর্তৃক আপনার সেই বিচারে আপনি খুনি প্রমাণিত হবেন, তখন। তার আগ পর্যন্ত কিন্তু আমরা ধরে নিব যে আপনি নিরপরাধ, আপনি অভিযুক্ত, কিন্তু তখন যতক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে সেই রায় না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে বলতে পারি না। আর সেখানে আমরা দেখেছি যে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে যে মব সন্ত্রাস, সেখানে যেভাবে মারধরের শিকার, আহত করে ফেলা। তো এই জায়গায় যে আস্থার জায়গা, আদালত কি আবার ফিরে পাবে, বা এই বিষয়ে আমাদের প্রিয় নেত্রীর আসলে সেই হোমওয়ার্ক বলেন, বা আপনারা যারা আছেন আপনারা কি কাজ করছেন কিনা? দেখুন, বাংলাদেশে এখন স্বাভাবিক কোনো ব্যবস্থা বিদ্যমান নেই। আইনের শাসন নাই, প্রশাসনিক ব্যবস্থা নাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে, বিচার ব্যবস্থা নাই এবং নিয়মের অধীনে যা কিছু করার তার কোনো কিছুই বিদ্যমান নাই। শেখ হাসিনাকে যখন ক্ষমতা থেকে সরানো হয় তখন কিন্তু প্রক্রিয়াটা ছিল গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় ছিল এবং সেটা সাংবিধানিক প্রক্রিয়ায়। সেই সরকারকে যে প্রক্রিয়ায় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উচ্ছেদ করা হয় সেটা ছিল দীর্ঘদিনের পরিকল্পিত ষড়যন্ত্রের একটা সফল মঞ্চায়ন। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণ করাতে সক্ষম হয়, বিপুল পরিমাণে বিদেশি এবং দেশি অর্থ বিনিয়োগ করা হয়। শুধু তাই না, এর সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশপাশে যারা ছিলেন এদের ভিতরে একটা অংশকে অকার্যকর বা বিশ্বাসঘাতকে রূপান্তরিত করা হয়। রাজনৈতিক শক্তিকে সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে দাঁড় করিয়ে সাম্প্রদায়িক এবং উচ্ছৃঙ্খল শক্তিকে শক্তিশালী করা হয় প্রশাসনিক, বিদেশি, আর্থিক বিভিন্ন বলয় থেকে। এর মাধ্যমে কিন্তু একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হয়। তার ধারাবাহিকতায় কিন্তু প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে শারীরিকভাবে আঘাত করা হবে, তাদের বাড়িতে হামলা করা হবে, সুপ্রিম কোর্টে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এমনি হুমকি দেওয়া হয়। সেই হুমকি শুধু না, ফিজিক্যালি সেখানে উপস্থিত হয় মবরা, আর তাকে পৃষ্ঠপোষকতা দেয় সেই সময় অবৈধভাবে ক্ষমতা দখল করা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আসিফ নজরুল এবং প্রশাসনের অন্যান্য ব্যক্তিরা। এভাবে বিচার ব্যবস্থাকে আজ্ঞাবহ করা হয়। পরবর্তীতে একদিনে একটা নোটিশ দিয়ে 18 জন সিনিয়র বিচারককে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসরে পাঠাবার আইন, যেটা বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য না, সেটা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের বিপুল সংখ্যক বিচারপতিদেরকে, হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন, তাদেরকে কাউকে জোর করে পদত্যাগে বাধ্য করা, কাউকে অপসারণ করা, কাউকে বিচারিক ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া, এভাবে গোটা বিচার বিভাগকে পুরোপুরি মব সংস্কৃতির অধীনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এখনো বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। চট্টগ্রামে, কক্সবাজারে, বরিশালে, ঢাকায়
বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিচারকদের আদালত প্রাঙ্গণে অপমান করা হচ্ছে, বিচার অঙ্গনে নিয়ে যাওয়া গ্রেপ্তারকৃত রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র সিটিজেনদেরকে কোর্ট অঙ্গনে মারধর করা হচ্ছে। যে নৈরাজ্য বাংলাদেশ তো দূরের কথা, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ইতিহাসে ঘটেনি। অর্থাৎ বিচার বিভাগের কাস্টডিতে নিয়ে যাওয়া মানুষদেরকেও ফিজিক্যালি সেখানে অ্যাসল্ট করা হচ্ছে এবং আদালত কোনো প্রতিকার দিতে পারছেন না। বিচারক কোনো কথা বললে পরের দিন তাকেই সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ টোটাল জুডিশিয়ারিটা কন্ট্রোল বাই দি এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ কন্ট্রোল বাই দি মব, অর্থাৎ উশৃঙ্খল গোষ্ঠীর দ্বারা কন্ট্রোল। আইন শৃঙ্খলা বলতে যেটা বোঝায় পুলিশ এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন, সেটা তো বাংলাদেশের প্রায় 400টি থানা পুড়িয়ে দেওয়া, পুলিশকে হত্যা করা, পুলিশদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে বিচার করা যাবে না, এমন একটি সংস্কৃতি করে রাস্তাঘাটে সর্বত্র এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হচ্ছে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, এরকম ভাবে। অর্থাৎ সেখানে নাই। বিচার ব্যবস্থার বাইরে যদি আমরা দেখি, ইলেকশন কমিশনটাকে নিজেদের ইচ্ছা মতো গঠন করা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনকে নিজেদের ইচ্ছা মতো গঠন করা হয়েছে, মানবাধিকার কমিশনকে নিজেদের মতো গঠন করা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের একই বিধ্বস্ত অবস্থা। অর্থাৎ কনস্টিটিউশনাল যে কয়টা বডি ছিল, সমস্ত বডিকে ইচ্ছা মতো ব্যবহার করে সাংবিধানিক বা আইনের শাসনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা ক্ষমতা দখল করলেন তারা শপথ নিলেন যে আমরা সংবিধানকে সমুন্নত রাখবো, কিন্তু তারাই সংবিধানের পরিপন্থী অবস্থানে গেলেন। কিভাবে? যে আমাদের সংবিধানে সরকার কিভাবে হবে তা লেখা আছে, সেই সরকারের বিধিবিধানের পরিপন্থীতে একটা অন্তর্বর্তীকালীন সরকার নামক একটি ব্যবস্থা আমরা দেখলাম। আমি প্রায় 40 বছর আইন পেশায় আছি, আমি একজন সিনিয়র লয়ার, আমি আইনজীবীদের নেতা ছিলাম। কনস্টিটিউশনে যেটা নাই সেটা করা যাবে না। সংবিধানের আর্টিকেল 7 এবং আর্টিকেল 7 এর সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে যে এই সংবিধানে যা নাই তা করা যাবে না, কারণ এই সংবিধানটা হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। তো সেখানে সংবিধানে যে সরকার ব্যবস্থা নাই, তেমন একটি সরকার, আজগুবি কাল্পনিক একটা সরকার তৈরি করা হলো এবং সেখানে দায়িত্ব দেওয়া হলো যাদেরকে, তারা কেউ জনগণ কর্তৃক নির্ধারিত না। আবার সংসদটাকে ভেঙে দেওয়া হলো অবৈধভাবে। অর্থাৎ সংসদ ভাঙতে গেলে আমাদের সংবিধানে বলা আছে, হয় সংসদ নেত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী গিয়ে রাষ্ট্রপতিকে বলবেন এই সংসদ ভেঙে দেন, তাকে ফিজিক্যালি বলতে হবে লিখিতভাবে, অথবা সংসদের মেয়াদ শেষ হতে হবে, অথবা সংসদ নেতা তার কার্যকাল শেষ হয়ে যাবে। এই 3টি গ্রাউন্ড হতে পারে, এই 3টির একটি গ্রাউন্ড না। শেখ হাসিনা সংসদ ভাঙতে বলেন নাই, সংসদের মেয়াদ শেষ হয় নাই, শেখ হাসিনার এমপিশিপটা সেটা সিজ হয় নাই, হঠাৎ করে রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে সংসদ ভেঙে দেওয়া হলো। আবার ধরুন, আমি কথার কথা যুক্তির খাতিরে ধরলাম যে সংসদ ভেঙে দিল, সংসদ ভাঙার কতদিন পরে আরেকটি নির্বাচন হবে সেটা লেখা আছে, সেই পিরিয়ডের ভিতর কোনো নির্বাচন হলো না। একটা ইলেকশন কমিশনকে গঠন করতে পারবে, আইনে লেখা আছে কনস্টিটিউশনাল বডি কর্তৃক ইলেকশন কমিশন নির্ধারিত হবে। ইনুস ইলেকশন কমিশন গঠন করলো, যে ইনুস নিজেই ছিল সম্পূর্ণ অবৈধ, তো অবৈধ ব্যক্তি কর্তৃক গঠিত ইলেকশন কমিশন সেটাও ছিল অবৈধ, সেই ইলেকশন কমিশন কর্তৃক অনুষ্ঠিত নির্বাচন সেটাও ছিল অবৈধ। অর্থাৎ ইউনুস অবৈধ, ইউনুসের দ্বারা গঠিত ইলেকশন কমিশন অবৈধ, সেই ইলেকশন কমিশন কর্তৃক সংগঠিত নির্বাচন সেটা ছিল অবৈধ। তাহলে সেই নির্বাচনে যে সরকার, সেটাকে আমরা বৈধ বলার মতো কোনো অবস্থা নেই। ফলে এই যে আমি ক্রোনোলজিক্যাল ঘটনাটা বললাম, এই সবটাই কিন্তু আমার মন গড়া বা রাজনৈতিক কারণে বলছি না, এটা আমার সংবিধানে যেটা বলা আছে আমি সেই জায়গা থেকে বলছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশ দিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে নতুন আঙ্গিকে সাজানো হলো। এখন আমাদের সংবিধানের আর্টিকেল 93 তে বলা আছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে পারবেন? যখন সংসদ সেশনে থাকবে না অথবা জরুরি প্রয়োজন হবে, তবে দিয়ে 3টি দফা লেখা আছে। সংবিধানে যেটা নাই এমন কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না। দ্বিতীয়, সংসদ যে আইন তৈরি করতে পারবে না তেমন কোন অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। চতুর্থত, কনস্টিটিউশনাল ডিক্লামের বাইরে যেতে পারবেন না। তা আমাদের রাষ্ট্রপতিকে এই অধ্যাদেশ জারি করতে হলে একটা অথরিটি অনুরোধ করতে হবে, সেই অথরিটিকে নির্বাচিত একটা বডি, তা নির্বাচিত বডি তাকে অনুরোধ করেন নাই। আর যে আইন সংসদ পাশ করতে পারবে না, যে আইন সংসদে মানে কনস্টিটিউশনে নাই, তেমন একটা অধ্যাদেশ তাকে জারি করে দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে যেখানে, সেই জায়গায় যুদ্ধ অপরাধীদের বিচারের আয়োজন করেছিল যারা, অর্গানাইজ করেছিল যারা, তাদের বিচারের প্রক্রিয়া করা হলো। অর্থাৎ জুডিশিয়ারির লিগাল যে ফ্রেমটাকে, সেই ফ্রেমটাকে সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী ভাবে রাষ্ট্রপতিকে বাধ্য করে সেটা করা হলো। এই যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বললাম যে বাংলাদেশের কোনো স্ট্যান্ডার্ড স্ট্যাটাস নাই। তৃতীয় আসেন,
আপনি একজন শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলর হয় বা হেডমাস্টার হয়, প্রিন্সিপাল হয়, অথবা গভর্নিং বডি যারা নেতৃত্বে আসে, তারা কিন্তু একটা প্রক্রিয়ার ভিতর থেকে আসে। এবং আইনে লেখা আছে যে একটা গভর্নিং বডিকে বা একটা সিনেটকে বা সিন্ডিকেটকে যদি বাতিল করতে হয় কি কি রিজন থাকতে হবে, সেই রিজনের পরে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। একটা ভিসি কে যদি রিমুভ করতে হয় তার বিরুদ্ধে এলিগেশন থাকতে হবে। একটা প্রিন্সিপাল হেডমাস্টারকে যদি রিমুভ করতে হয় এলিগেশন থাকতে হবে, সেই এলিগেশনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কোনো কিছু না করে রাতারাতি দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, ভিসি, স্কুলের, কলেজের গভর্নিং বডি সব সরিয়ে দিয়ে ইচ্ছা মতো লোক বসানো শুরু হয়ে দিল। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে টোটালি যা তাদের যা ইচ্ছা সেভাবে তাকে করলো। এরপর দেখবেন যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়, সেটা মেয়র, এমপি, সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তাদেরকে তো নির্বাচিত হওয়া একটা আইনের মাধ্যমে, তাদের রিমুভ করার বিধান আছে। যদি কারোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে, তিনি ওই প্রতিষ্ঠানের পরিপন্থী কাজ করেন বা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেন বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সেই ক্ষেত্রে দেখা গেল একদিনের একটা নোটিশ দিয়ে দেশের সমস্ত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিল, মেয়র, কাউন্সিলর, ইউনিয়নের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর সবাইকে একসঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ আইনের কোনো বালাই নাই, যা ইচ্ছা তাই করছে। এই জন্য বলছি দেশে আইনের শাসন নাই, আর সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত। বরং তারেক রহমান ক্ষমতা এসে তিনি নতুন করে তার দলীয় ক্যাডারদেরকে, যা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন করে নাই, শেখ হাসিনা সরকার তো দূরের কথা, জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ সরকারও করে নাই, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকদের বসিয়ে দিচ্ছে। দেখা গেল বন শিল্প কর্পোরেশন চেয়ারম্যান পদে বসিয়ে দেওয়া হচ্ছে বিএনপির এক লোককে, বরেন্দ্র ভূমিতে চেয়ারম্যান হিসেবে বসিয়ে দেওয়া হচ্ছে এক লোককে। অর্থাৎ সমস্ত প্রতিষ্ঠানকে আর কি দলীয়করণ করে বাংলাদেশের একটা ডিসিপ্লিন যেটা ছিল, এরপর আসেন ব্যুরোক্রেসিতে। ব্যুরোক্রেসিতে যারা চাকরি করতে করতে একটা জায়গায় পৌঁছায়, সেই সব লোকের বাদ দিয়ে 20 বছর আগে যারা বাড়িতে চলে গেছে তাকে এনে কাউকে জনপ্রশাসনের সচিব, কাউকে মুখ্য সচিব এভাবে বসিয়ে দেওয়া হচ্ছে। শুধু এই জায়গায় কি তা না, পুলিশ ডিপার্টমেন্টে 9 বছর আগে বাড়ি চলে গেছে তাকে এনে আইজি পদে বসিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ গোটা দেশের কোনো ব্যবস্থা বলতে কিছু নাই। এই অবস্থায় মানুষ হাফ ছেড়ে বাঁচার জন্য মনে করতেছে একটা ডিসিপ্লিনকে যদি ফিরিয়ে আনতে হয়, দেশকে যদি আস্থায় নিয়ে আসতে হয়, অর্থনীতির চাকাকে যদি ঘোরাতে হয়, শিল্প প্রতিষ্ঠান প্রায় 200 শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অসংখ্য বেকারত্ব, তাদেরকে যদি ফিরাতে হয় তাহলে একজন স্টেটমেন্ট দরকার। সেই স্টেটমেন্টটা 350 শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এই জন্য বলছি যে না, আমি গার্মেন্টস এর কথা বললাম। এই সব মিলে মানুষ এখন মনে করতেছে যে বাংলাদেশটা একেবারে খাদের ভিতর পড়ে গেছে। এখান থেকে যদি তুলতে হয় তাহলে একজন স্টেটসম্যানের দরকার, যে স্টেটসম্যানটা ইন্টারন্যাশনালি উন্নয়নের জাদুকর হিসাবে চিহ্নিত হয়েছিলেন। সেই স্টেটমেন্টটা হচ্ছে শেখ হাসিনা, যার বিকল্প নাই। মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছিল, টেলিভিশনে টক শো করে গলা ফাটিয়ে দিত, তারা এখন বলতেছে যে আমরা ভুল করেছিলাম, আমরা আহম্বকের কাজ করেছি। কেউ কেউ তো বলতেছে যে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছি, শেখ হাসিনাকে দেশে আনা দরকার, এই দেশটাকে বাঁচাতে হলে, এই দেশটাকে আবার মেইন স্ট্রিমে আনতে হলে। না, তাহলে 5ই আগস্টের পর থেকে যত প্রজ্ঞাপন, যত যা কিছু সবকিছু অবৈধ। আমি আইনজীবী হিসাবে আমার 40 বছরের আইনের অভিজ্ঞতার আলোকে বলবো, ভয়েড ইনএবিশিও একটা শব্দ আছে আইনে, অর্থাৎ যার গোড়ায় অবৈধ তার দ্বারা ধারাবাহিকভাবে সবকিছু অবৈধ। তো ইউনূসের অ্যাপয়েন্টমেন্ট ছিল অবৈধ, অ্যাপয়েন্টমেন্ট অবৈধ হলে তিনি অবৈধ, তার দ্বারা কৃত সকর্ম অবৈধ, সেই কৃতকর্মের যে ফল সেগুলো অবৈধ। অর্থাৎ কনসিকুয়েন্স যদি দেখা হয়, লিঙ্ক অফ চেইন দেখা হয়, তাহলে আগাগোড়া সবকিছু অবৈধ। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় বা তাদের যে ক্ষমতা সেটা যদি আবার ফিরে পায়, তাহলে কি এই অবৈধ যে কর্মকাণ্ডগুলো এগুলো সব বাতিল হয়ে যাবে? না, আমি একটা উদাহরণ দিয়ে দেখি, পাকিস্তানে আসমা জিলানি, সম্ভাবনা আছে কিনা, সুযোগ আছে কিনা, আমি সেটা বলছি যে আসমা জিলানি মামলায় বিখ্যাত রায় আছে যে ইয়াহিয়া খানদের ক্ষমতা দখল বৈধ না। বাংলাদেশে অবৈধ প্রক্রিয়ায় মানে সাংবিধানিক বিধিবিধানের পরিপন্থীতে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, আবু সাদাত মোহাম্মদ সাহেবের ক্ষমতা গ্রহণ, মোস্তাকের ক্ষমতা গ্রহণ, এরশাদের ক্ষমতা গ্রহণ, এগুলোকে বৈধতা দেওয়ার জন্য সংবিধানের 2টা সংশোধনী করা হয়, 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী। আমাদের সুপ্রিম কোর্ট বললো যার আইনেই এখতিয়ার নাই ক্ষমতা দখল করার, তিনি ক্ষমতায় বসে যা যা করছেন সব অবৈধ। ফলে ওই যে এরশাদ
এবং জিয়াউর রহমান যে দুইটা আইন করেছিল তাদের দায় মুক্তির জন্য, সেই দুটি আইন অবৈধ হয়, তাদের কৃতকর্মকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে সঙ্গত কারণে ইউনূসের ক্ষমতা দখল থেকে শুরু করে তার ধারাবাহিকভাবে যা কিছু হয়েছে, যেমন 75-এ 16ই আগস্ট থেকে 1989 সালের 6 এপ্রিল পর্যন্ত অবৈধ প্রক্রিয়া কৃতকর্মকে যেমন সুপ্রিম কোর্ট অবৈধ বলছে, আগামীতেও টুডে আর টুমরো এই যে ইউনূসীয় জামানা এবং তার ধারাবাহিকতার ঘটনায় যা কিছু হবে, এগুলো নিশ্চিতভাবে অবৈধ ঘোষিত হবে। আপনার অভিজ্ঞতা কি মনে হয়? এই যেমন দেখেন প্রাকৃতিক দুর্যোগ, প্রথমে ইউনূসের সময় আমরা দেখলাম ফেনী টেনি ওই জায়গাগুলোতে, এখন আবার চিটাগাঙে, এবং অসংখ্য মানুষের মতো মারা গেছে। শুধুমাত্র যে তারা পানিতে ডুবে গেছে, মানে ফসলের ক্ষতি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে তা না, এটাও কিন্তু আমরা দেখিনি। আমরা যে গত 16 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের শাসনামল দেখলাম, এটা একেবারেই আমাদের কাছে নতুন। বা এই বিষয়ে যদি আপনি বলেন যে এই যে এইরকম ভাবে কলাপস করার সবকিছুর কারণটা কি? এর কারণটা হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধ থাকা যদি প্রশাসনিক কাঠামো না থাকে, জনগণের কাছে অ্যাকাউন্টেবল কাঠামো না থাকে, তাহলে তারা কারোর জন্য কিছু করবে না। ইউনূস লম্বা লম্বা বক্তৃতা দিয়ে বললো সারা বিশ্বের থেকে লোক চলে আসবে, এই বদমাশটা করলো, নিজের যত দুর্নীতির মামলা প্রত্যাহার করে নিয়ে গেল। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তার কাছে যে ট্যাক্স পাবে সেই ট্যাক্সের টাকাটা ফাঁকি দিল। এই ধারাবাহিকতা তো অব্যাহত রয়েছে। পার্লামেন্টে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ইউনূস আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আবার এই সরকার আসার পরে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে বরং বিদেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, রাষ্ট্রের জন্য ক্ষতিকর চুক্তিটাকে এরা আবার বৈধতা দিয়ে দিচ্ছে। এজন্য অনেকে বলে এই সরকার হচ্ছে ইউনূসের এক্সটেনশন। ইউনূসের যে 18 মাস, সেই 18 মাসে মানুষের কল্যাণে কাজ করার চেয়ে ইউনূসের কাজ ছিল নিজের কল্যাণে কাজ করা। ফলে মানুষের প্রাকৃতিক দুর্যোগে কি হলো, কৃষক তার পুনর্বাসন পেল কিনা, সাবসিডি পেল কিনা, কীটনাশক পেল কিনা, প্রাকৃতিক দুর্যোগে তার পাশে কোনো কিছু আসলো কিনা, এটা ওর কাছে মুখ্য না। ওর ডিজিটাল প্ল্যাটফর্মের লাইসেন্স নিতে হবে, ওর ম্যান পাওয়ারের লাইসেন্স নিতে হবে, ওর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিতে হবে, ওর প্রতিষ্ঠান আগামী 5 বছর ট্যাক্স দিতে পারবে না এই আইন করাতে হবে, ওর বিরুদ্ধে দায়ের করা 11টা দুর্নীতির মামলার কোনো বিচার করা যাবে না। ও টোটালটা করেছে নিজের জন্য, দেশের জন্য না। আর তারেক রহমান ক্ষমতা এসেছেন অল্প দিন, কিন্তু তার ভিতরে কোনো প্রত্যাশা তিনি জন্ম দিতে এখনো পারেননি। না, আমরা দেখছি যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, খুব একটা পিকনিক মোডে আছেন, এবং তার মাথার মধ্যে স্বাস্থ্য নেই, তার মাথার মধ্যে তার স্ত্রী আছেন, উনি নিজেই বলেছেন। যার ফলে হামিজের শিশু মৃত্যু এটা যে থামছে না, এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান আমাদের অগ্রগতি নেই, বা আমরা দেখছি না যে এটা থামার জন্য সেরকম উনি কিছু করেছেন। ইভেন কোভিডে যে আওয়ামী লীগের কার্যক্রম, যার ফলে আপনার কোভিডে মৃত্যুর হার এত কম ছিল বাংলাদেশে, সেটা ফলো করলে কিন্তু হামের এই শিশু মৃত্যুর পরিত্রাণ পেত বাংলাদেশ। আবার ডেঙ্গু মৌসুমও শুরু হয়েছে, ডেঙ্গুতেও মারা যাচ্ছে সে একইভাবে। আসলে এই যে ধরেন ইউনূসের সাথে ইউনূসের তো কোনো রাজনৈতিক দল ছিল না প্রথম থেকেই। আমরা জানি যে বিদেশি রাষ্ট্র কর্তৃক তাকে আসলে প্রেরণ করা হয়েছিল, বা এর আগেও কিন্তু প্রেরণ করার চেষ্টাও করা হয়েছিল। তারেক রহমান তো ব্যাপারটা, উনি ওরকম নন, ওনার একটা রাজনৈতিক দল আছে, ওনার মা দীর্ঘদিন রাজনীতি করেছেন বাংলাদেশে, এর আগে উনিও করেছেন। সো উনার ভেতরে আমরা একই সেই ইউনূসের প্রতিফলন কেন দেখতে পাচ্ছি এখন? এখানে আমি একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে তারেক রহমান কিন্তু গতানুগতিক রাজনীতিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত হননি। বিদেশের যে মেটিকুলাস ডিজাইন ছিল যে আওয়ামী লীগকে সরাতে হবে, শেখ হাসিনাকে ধ্বংস করতে হবে, প্রয়োজনে মেরে ফেলতে হবে, যেটা ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে নিজে অ্যাডমিট করছেন যে নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, ইট ওয়াজ থ্রু এ মেটিকুলাস ডিজাইন। এবং তার যারা সিপাহসালার তারা বাংলাদেশে বলছে যে আমরা দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনাকে টার্গেট করেছিলাম। সেই ধারাবাহিকতায় ইউনূসেরই এক্সটেনশন হচ্ছে তারেক সরকার। আমি বলবো তারেক সরকারের মেয়াদ অল্প দিন, তিনি কতটা দেখাতে পারবেন সেটা এখনো অনেক বিষয়গুলি নিয়ে আলোচনা করার মতো ম্যাচিউরড স্টেজ না আসলেও তার অতীতে যারা ছিল, অর্থাৎ আমি শেখ হাসিনা আমলের কথা বলি, আমি মহামারী কোভিডের সময় মন্ত্রী ছিলাম। আমাদেরকে সেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি সময় নির্বাচনী এলাকায় চলে যেতে হতো, গোটা ডিস্ট্রিক্টের দেখভাল করতে হতো। যখন কোভিডের টিকা আবিষ্কার হয়নি, তখন কোভিডের টিকা আবিষ্কার হলে অ্যাডভান্স যাতে কিনতে পারি সেই বুকিং দেওয়ার মতো দূরদর্শী রাষ্ট্রনায়ক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তো তারেক রহমানের নেই। ফলে হামের ঘটনা তো ছোট্ট ঘটনা, হামের চেয়ে ভয়ঙ্কর কোভিড যেটা ছিল সেটা কি রোগ, কোথাতে আসছে, উপাদান কি কেউ জানতো না, সেটাকে কিন্তু বাংলাদেশ মোকাবেলা করতে পেরেছে।
আর হামের যে ব্যর্থতা, ইউনূসের ব্যর্থতা, সেই ব্যর্থতার উপরে আদালতে মামলা করতে গেলেও কিন্তু সেই মামলা গ্রহণ করা হয় না। অর্থাৎ বর্তমান সরকারের নিশ্চয়ই ইঙ্গিত রয়েছে, সে কারণে ইউনূসদের ব্যবস্থা নেওয়া হয় না। কারণ ইউনূস লন্ডনে এসে তারেক জিয়ার সঙ্গে বৈঠক করে তারেক জিয়াকে নেক্সট সাকসেসর করার সমস্ত প্রক্রিয়া করেছেন। ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, তারেক জিয়া একটা রাজনৈতিক দলের নেতা, উনি বাংলাদেশে গেলেন, আন্ডার অট ক্যাপাসিটি, আন্ডার অট ল, আন্ডার অট প্রোটোকল, আন্ডার অট ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স তারেক জিয়াকে প্রধানমন্ত্রীর মতো প্রোটোকল দিয়ে, সেনাবাহিনী এসএসএফ দিয়ে, তাকে সমস্ত নিরাপত্তা দিয়ে তাকে সেখান থেকেই অনেকটা ডিসগাইজে প্রধানমন্ত্রীর মতো করিয়ে নিয়ে যাওয়া হলো। কোন আইনে, কোন বিধানে? বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে, তাদের না কেন? এই জন্য অ্যাকচুয়ালি তারেক জিয়া ইউনূসের সরকারের কন্টিনিউশন। কাজী তিনি সেই ধারাবাহিকতার ভিতরে আছেন। দেশে ফেরার মাত্র 59 দিনের মধ্যে তিনি প্রধানমন্ত্রীর আসনে বসতে পেরেছেন। এটা একটা মেটিকুলাস ডিজাইনের ধারাবাহিকতায় তিনি বসেছেন। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করাটা যুক্তিসঙ্গত হবে না।